না, আমাদের দেশে যে মব তন্ত্র চালু হয়ে গেছে এবং মবের লোক যে চলছে, এই ব্যাপারে তার আলোচনা করার অবকাশ নেই, কারণ এটা আমরা অনেকদিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব আর করতে দেব না। তো ওই যে মব করতে দেব না, তার মানেটাই হচ্ছে যে মব চলছে, ওনারা এখন ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা শেষ পর্যন্ত সরকারকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখি না। বরঞ্চ দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে, এবং মব করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয়। সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মব করেই সবকিছু আদায় করতে হবে। তো আজকেও আপনার এই যে পরীক্ষা পেছানোর ব্যাপারে, অবশ্যই পরীক্ষা পেছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা ন্যাক্কারজনক এবং সেটা গ্রহণযোগ্য না। কারণ আপনি একটা পরীক্ষা পিছাবেন, সেটা তো আপনি আগের দিন ডিক্লেয়ার করে দিবেন। এইটুক আপনার তো সহনশীলতা থাকতে হবে বা এইটুক সেন্সেশন থাকতে হবে যে স্পর্শকাতর একটা বিষয়। আপনি ওই বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল, সেখানে অনেকেই নিহত হয়েছেন, এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি, বাট ওই স্কুলটাতে পরীক্ষার্থী ছিল। সো নানান কারণে সারা দেশের যেহেতু শোক দিবস করছেন, নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এবং এই সিদ্ধান্তটা দুপুর 3টার মধ্যে নেওয়া সম্ভব ছিল, নেওয়া যেত। এবং এখানে শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার, তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত। কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি, ফেসবুক পোস্টিং, টুইটারে পোস্টিং, গভীর রাতে সবকিছু হয়। রাত 12টার পরে যেন জেগে উঠে আমাদের কিছু লোক, তারা কি করে সারাদিন আমি জানি না, তারপরে তারা একটার পর একটা পোস্টিং দিতে থাকে। তো আমরা এখন দেখলাম যে রাত 3:30 বা 3টার দিকে আপনি পোস্টিং দিয়ে দিলেন যে কালকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। হোয়াট এ ফান! এটাতে কি বলবো আমি, এটাকে ফান ছাড়া তো কিছুই বলার নেই। এবং তারপরে শিক্ষা উপদেষ্টা যদি বলেন আমি করতে চেয়েছিলাম, শিক্ষা সচিব আমাকে করতে দেয়নি, আমি জানি না উনি এটা বলেছেন কিনা, মেইন স্ট্রিম মিডিয়াতে আমি অনেক খবর দেখি না এবং এগুলো আসে না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো কালকেই উনার শিক্ষা উপদেষ্টা যে কাজটা করতে পারতেন, তিনি ডিক্লেয়ার করতে পারতেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারতেন এবং শিক্ষা সচিবকে উইথড্র করতে বলতে পারতেন। কিন্তু সেটা হলো না। আজকে যখন মব হলো, তখন এখন তার দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। এখন সেই দাবি মানে মাকে যে চিকে মারার মতো আর কি, কিল মারার মতো, যে এখন একজন সচিবকে আপনি বললেন যে তাকে প্রত্যাহার করা হলো, তিনি এই সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন নাই। অবশ্যই এর দায় থেকে সচিব মহোদয় এড়াতে পারবেন না, বাট সচিব একাই কিন্তু একটি পাবলিক পরীক্ষা পিছায় দেওয়ার ক্ষমতা রাখেন না। সুতরাং এটা একটা যৌথ সিদ্ধান্ত এবং এটা, এই সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদকে অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টারও মতামত গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। এটা একটা বড় সিদ্ধান্ত ছিল। আম, আমরা ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অধ্যাপক সেলিম রেজা নিউটন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, শিক্ষা সচিবের যত দোষী থাক, এমনকি যত শয়তানিই থাক, তিনি কোট অ্যান্ড কোটের মধ্যে লিখেছেন, পরিস্থিতির দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে। হ্যাঁ, তাকে পদত্যাগ করতে হবে। সচিবের দোষে যে মন্ত্রী অচল, তাকে দিয়ে আমাদের চলবে কেন? পদত্যাগের সংস্কৃতি চালু করুন প্লিজ। পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর, ফুলের মতো সুন্দর। ডক্টর আব্দুল নূর তুষার, আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রী, ছাত্রদের দাবি। পদত্যাগ যদি কারো করতে হয়, প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, তো তিনি তো করেন নাই। আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ, এটা অত্যন্ত বেশি দাবি। আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে। এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা, কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় নাই। কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন, সেটি হচ্ছে যে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, জাতীয় শোক একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে, সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শের অপেক্ষা করার কোনো যুক্তিই থাকে না। কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত। জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবে, সারাদিন শোক প্রকাশ করবে, তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না। এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন? আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান থেকে যে কালকে সদক্ষতা এবং সিদ্ধান্তের আরো কিছু আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে। সেটি হচ্ছে যে যে গণজমায়েতকে তারা একসময় প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ উদ্দেশ্যে জমায়েত, সে একই প্রেসার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে, আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে অপমানের সংস্কৃতি, শিক্ষককে টানে ধরে বের করে দেওয়া, সচিবদেরকে গায়ের জোরে অপমান করা, বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা, এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন, নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন। আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয়,
পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেষ্টা না, পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন এই ধরনের ঘটনা ঘটেছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে, যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায়, তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য একটি তহবিলে দান করতে পারে। এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন 7 কোটি 8 কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে, তখন এই টাকা যেখান থেকে এসেছে, আজকে এই সাহায্য টাকা সেখান থেকে আসতে পারে না কেন? এদেরকে সাহায্য করতে হবে জনগণকে, আর এনসিপি কে পাহারা দিতে হবে রাষ্ট্রের পয়সা দিয়ে। জনতা এখন এইখানে টাকা পাঠাবে এই আগুনে পুড়ে যাওয়াদেরকে সাহায্য করার জন্য। এটা দুইটা কারণ, তুষার ভাই, এটা দুইটা কারণ হতে পারে। যে দুইটা ব্যাপার হতে পারে আর কি, যে গণমানুষের সমালোচনার মুখে সেই পোস্ট আবার প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করে সেখানে বলা হয়েছে তাদের কবর কোথায় দেওয়া হবে সেই জায়গা নির্ধারণ করা হয়েছে। আর যেটি কারণের কথা আমি বলছিলাম, সেটি অনেক সময় সরকার প্রধানরা এইগুলি ডাক দেন হচ্ছে যাতে এলোমেলোভাবে কোনো জায়গায় টাকা না গিয়ে, ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারেন, সেই জন্য টাকা নাই, সেজন্য না। এলোমেলো ভাবে টাকা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন, সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে কি এলোমেলো জায়গায় যেত? আমি টাকা দিব, সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায়, এই কথা যদি তারা বলেন, যে যেখানে টাকা দিতে চায় সে সেখানে টাকা দিবে, এটা মানুষের স্বাধীনতা। হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যাক, এটা তাদেরকে স্মরণ হলো। আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো, আপনি বলেন কবরের জায়গার দাম বাড়িয়েছে কিন্তু সরকারি, আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গার দাম কোটি টাকাতে নিয়ে গেছে। এখন কি এটা স্থায়ী কবর হবে? স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু জানতে হবে। নাকি অস্থায়ী কবর হিসেবে এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে? দ্বিতীয় হচ্ছে, উত্তরার কবরস্থানে যে সকল বাবা মা তার বাচ্চাকে কবর দিবেন, এই সিদ্ধান্ত তো আমরা নিয়ে দিতে পারি না। সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি, এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট। কবরের জায়গা কিন্তু তুষার ভাই, আপনি একটু আগের কথায় আসি। আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেশার গ্রুপের কথা বলছিলেন, সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না, আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি। সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না, কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা, তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন। প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে, কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে। এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে, নাকি সরকার একরকম অসহায়, যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না, আটকাতে চায় না, সেটার জন্য? সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায়, অন্য জায়গাতে চায় না। সরকারের বল যে আছে সেটা আমরা গোপালগঞ্জে টের পেয়েছি। সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে। আনসাররা যখন এসেছিল, রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল, ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে। সরকার কেন জানি হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয় এরকম মব প্রবেশ করতে দেন। আপনাদের মনে আছে কিনা, অটো পাসের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল, বেশি না। সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, পরীক্ষা হবে না, অটো পাস। ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে। সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত, এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলা বারুদ, অস্ত্র, এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না। ক্যান্টনমেন্টে কিন্তু কোনো জায়গায় আলাদা আলাদা ভাবে, সব জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে, প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে। ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না। কিন্তু সচিবালয়ে যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব। ওইখানে জমির হিসাব আছে, ওইখানে টাকার হিসাব আছে, ওইখানে স্বাস্থ্যের হিসাব আছে, ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে, ওইখানে কি নাই, এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব, অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা, সেই ফাইলগুলি পর্যন্ত এখানে আছে। কর্মচারীদের পদোন্নতি আছে, নতুন চাকরির যে বিষয় সেইটা আছে, মরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে, কি নাই ওইখানে? ওইখানে একটা ফাইল নিয়ে গেলে, ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে, একটা নিয়ে গেলে কয়েকশো লোকের, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে। তাহলে সচিবালয় যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয়, এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকাশ। আপনার কাছে কি মনে হয় যে এখানে সরকার, মানে আপনাকে শুধু 1-2 লাইনে যদি আপনি বলেন, এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে, এরকমই কি আপনি বলতে চান?